নমস্কার। আবার চলে এলাম শেয়ার মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে। কোম্পানির বিজনেস মডেল কি কি দেখবো, কোনো শেয়ারের ক্ষেত্রে অ্যানালিসিস করার জন্য কি কি দেখবো সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। এবং যে ভিডিওগুলো আমি আগে পোস্ট করেছি, যে কন্টেন্ট ক্রিয়েট করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আর হচ্ছে আজকে আমি ডিসকাস করব পরের প্যারামিটার। আমরা অলরেডি কি কি প্যারামিটার দেখেছি, কি কি প্যারামিটার গুরুত্বপূর্ণ কোনো শেয়ার স্টক অ্যানালিসিস করার জন্য, কি কি আমরা দেখব, কোনো ইনভেস্টমেন্ট করার আগে কি কি দেখবো সেটা ডিসকাস করেছি। কিছু কিছু প্যারামিটার বলে সবার আগে কি দেখেছিলাম, সবার আগে কোনো কোম্পানির ক্ষেত্রে কি দেখবো, আরওই, রিটার্ন অন ইকুইটি দেখবো। রিটার্ন অন ইকুইটি অবশ্যই যেন 12%-এর বেশি হয়, মিনিমাম 12%। আর নর্মাল রেঞ্জ 30 থেকে 40% তো হতেই হবে, এটা করতেই হবে। 12% কেন? 12% হচ্ছে একটা বেঞ্চমার্ক প্যারামিটার, যেটাতে কোম্পানি মার্কেট থেকে আহ, টাকা ওঠায়, এবং সেই মার্কেট, সে যে টাকা ওঠায় তার জেনারেলি ইন্টারেস্ট 12%-এর কাছাকাছি হয়। তো কোম্পানি যদি 12%-এর বেশি আরোই না হয়, তাহলে জানতে হবে যে কোম্পানি যে রেটে টাকা ওঠাচ্ছে তার থেকে কিন্তু কম টাকা তার বিজনেসের মাধ্যমে জেনারেট করছে। তো সুতরাং ভবিষ্যতে কিন্তু কোম্পানি লসে পড়ে যেতে পারে। তো মিনিমাম 12%, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে উইথ গ্রোথ। আর ওই 30 থেকে 40% জেনারেলি ভালো কোম্পানি, ভালো গ্রোথ কোম্পানি 30 থেকে 40% তো হতেই হবে। আরো ভালো কোম্পানি 50%-এরও বেশি হতে পারবে। আমার যেটা মনে হয়, আপনারা অবশ্যই যত বেশি আরোই সেই কোম্পানির দিকে যাবেন, কম আরোই কোম্পানির দিকে যাবেন না। নেক্সট হচ্ছে আমরা টপ লাইন গ্রোথ দেখব, সেলস গ্রোথ। সেলস গ্রোথকে আমরা টপ লাইন গ্রোথ বলে থাকি। অবশ্যই কোনো কোম্পানি সেলস বাড়তে হবে, সেলস না বাড়লে পরে কোম্পানির প্রফিট বাড়বে না, কোম্পানি আরো বড় হবে না। আমাদের যে ক্যাপিটাল গেন, সেটার অর্থই হচ্ছে কোম্পানিকে বড় করা। আমরা একটা মার্কেট ক্যাপ, 100 টাকার মার্কেট ক্যাপের কোনো কোম্পানি কিনে যদি সেই কোম্পানি 200 টাকার মার্কেট ক্যাপ হতে পারে, তাহলে আমাদের 100 টাকার প্রফিট জেনারেট হবে। আমরা 1 লাখ টাকা ইনভেস্ট করে আমরা সেটা 2 লাখ টাকা পেতে পারি। তো অবশ্যই আমাদের সেলস গ্রোথ হতে হবে। সেলস গ্রোথ ফলোড বাই ইপিএস গ্রোথ অর প্যাট গ্রোথ। প্যাট বা নেট প্রফিট গ্রোথ আমরা দেখব, যেটা হচ্ছে বটম লাইন গ্রোথও বলে। বটম লাইন গ্রোথ, এই দুটোই আমরা কোম্পানির রেজাল্ট থেকে দেখতে পাবো, যেটা এনএসসি বা বিএসসি সাইটে কোম্পানি পোস্ট করে থাকে। তো সেলস গ্রোথ, প্যাট গ্রোথ, এই দুটো আমরা দেখব। নেক্সট হচ্ছে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার। অবশ্যই দেখতে হবে আউটস্ট্যান্ডিং শেয়ার, মানে কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করেছে কিনা। কোম্পানি অনেক সময় কি করে, কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে তার টাকা তোলে নিজের গ্রোথের জন্য, নিজের এক্সপানশনের জন্য। আমাদের যেরকম কাপড়ের কোম্পানি এক্সাম্পল নিয়েছিলাম, একটাই কাপড়ের দোকান, যদি 2-3টে কাপড়ের দোকান তাকে খুলতে হয়, সে কি কি করতে পারে, ডেট নিতে পারে, ব্যাংক লোন নিতে পারে, অথবা সে আরো শেয়ার ইস্যু করলো বাজারে, আরো তার শেয়ার ইস্যু করে ইনভেস্টর থেকে টাকা তুললো। তার কাছে যদি 100টা শেয়ার ছিল, সে এখন তার 150টা আউটস্ট্যান্ডিং শেয়ার হয়ে গেছে তার মার্কেটে। তো এরকম যদি সিচুয়েশন হয়, তাহলে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার কিন্তু বেড়ে যাবে। আর নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার বাড়লে পরে প্যাড গ্রোথ যদি 25% হয়, তাহলে ইপিএস গ্রোথ কিন্তু 25% হবে না। আমাদের দরকার আলটিমেটলি ইপিএস গ্রোথ। ইপিএস গ্রোথ হচ্ছে আমাদেরকে পি রেশিও কমায়। ইপিএস গ্রোথই হচ্ছে আমাদের লাগবে, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে লাগবে। কিন্তু প্যাড গ্রোথ 25% বা 20% হলে পরে ইপিএস গ্রোথ কিন্তু 25% বা 20% হবে না, যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার চেঞ্জ হয়ে যায়, বেড়ে যায়। তো আমাদেরকে এটাও দেখতে হবে যে কোম্পানি নতুন কোনো শেয়ার ইস্যু করেছে কিনা। কোম্পানি জেনারেলি শেয়ার ইস্যু করে কিউআইপির মাধ্যমে। কিউআইপি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। তো এই মাধ্যমে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে জেনারেলি। তো এইটা যদি কোম্পানি করে থাকে, তাহলে কিন্তু আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে যাবে। তাহলে কিন্তু আমার প্যাট বা নেট প্রফিট গ্রোথ যদি যে পার্সেন্টেজ হবে, সেই পার্সেন্টেজে ইপিএস গ্রোথ হবে না। তাহলে আমার কিন্তু শেয়ার সেই হিসেবে বাড়বে না, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই 4টে প্যারামিটার আমরা আগের ভিডিওতেই ডিসকাস করে নিয়েছি। আজকে যে প্যারামিটার আমরা ডিসকাস করব, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। সেইটা হচ্ছে
ডিভিডেন্ড। ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড হচ্ছে কোম্পানি যে প্রফিটটা করছে সেই প্রফিটের কিছু অংশ শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়, প্রফিটের লভ্যাংশ, প্রফিট শেয়ার। কোম্পানি যদি 100 টাকা প্রফিট করে থাকে, তার মধ্যে যদি 10% শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দিল, তাহলে শেয়ার হোল্ডাররা কোম্পানির প্রফিটে 10% পেলো। তো সেইটা হচ্ছে ডিভিডেন্ড। এইটা দু রকম ভাবে আমরা দেখব ডিভিডেন্ড। সেটা হচ্ছে, এক হচ্ছে ডিভিডেন্ড ইল্ড, আর একটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এই দুটোই আমাদের কিন্তু চেক করতে হবে। পে আউট রেশিও, ডিভিডেন্ড ইল্ড হচ্ছে কতটা আমরা পাচ্ছি, হোয়াট পার্সেন্টেজ অফ কোম্পানিজ প্রফিট উই আর গেটিং, আমাদের অর্থাৎ ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারদের পার্সেন্টেজ। ডিভিডেন্ড ইল্ড, ডিভিডেন্ড ইল্ডের ফর্মুলা হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড। সবটাই আমরা অ্যানুয়ালি ক্যালকুলেট করি, কোম্পানির যে ইপিএস গ্রোথ, প্রফিট গ্রোথ, আর ওই সবই অ্যানুয়ালি ক্যালকুলেট হয়। তো সেই রকম অ্যানুয়ালি গিভেন ডিভিডেন্ড, ডিভিডেন্ড জেনারেলি কোয়ার্টারলি দেয়। কোনো কোম্পানি 4টে কোয়ার্টারও দিতে পারে, কোনো কোম্পানি 1টা কোয়ার্টারও দিতে পারে, কোনো কোম্পানি 2টো কোয়ার্টারও দিতে পারে। তো সারা বছরে টোটাল কত ডিভিডেন্ড দিচ্ছে সেটাকে আমাদেরকে যোগ করতে হবে। তো অ্যানুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস, মানে শেয়ারের এখনকার যে প্রাইস, শেয়ার যে প্রাইসে ট্রেড হচ্ছে, ইন্টু 100%। এইটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড ইল্ড। মানে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে হোয়াট উই গেট, আমাদের রেসপেক্টে আমরা কত পাচ্ছি। মানে ধরুন আমি একটা শেয়ার কিনেছি, আমার যেটা ডিসকাস করছিলাম যে আমাদের যে কাপড়ের দোকান, অ্যাপারেল শপের যে শেয়ার, যেটা 1 টাকা পার শেয়ারে ট্রেড হচ্ছিল, কারেন্ট মার্কেট প্রাইস তার 1 টাকা, সেরকম 100টা শেয়ার আছে, সেটা আগেই এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম। তো 1 টাকা দিয়ে আমি একটাই শেয়ার কিনেছি, এবং অ্যানুয়াল ডিভিডেন্ড সে কোম্পানিটা দিয়েছে 10 পয়সা, অর্থাৎ 0.1 পার শেয়ার সে ডিভিডেন্ড দিয়েছে। অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার, অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার, এটাও পার শেয়ার। তাহলে আমি ধরলাম যে কোম্পানি পার শেয়ারে 0.1 অর্থাৎ 10 পয়সা করে সে ডিভিডেন্ড দিয়েছে। তাহলে কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 1, তাহলে 0.1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100% সমান হচ্ছে 10%। 10% হচ্ছে আমার ইল্ড। তাহলে আমি যদি 1 টাকা দিয়ে শেয়ার কিনে যদি আমি 10 পয়সা পাই, তাহলে 10% হচ্ছে আমার ইল্ড, অর্থাৎ 10% আমি আমার রিটার্ন পাচ্ছি ডিভিডেন্ড বাবদ। এইটা যেরকম আমি 100 টাকা যদি আমি রাখি কোনো ব্যাংকে এফডি করে, 100 টাকায় যদি আমাকে ব্যাংক 8% সুদ দেয়, তাহলে আমি পাবো 8 টাকা। সেই রকম হচ্ছে কোম্পানির যদি 0.1 রুপিস ডিভিডেন্ড পার শেয়ার কোম্পানি দেয় এবং 1 টাকা যদি শেয়ার প্রাইস হয়, তাহলে সেটা হবে আমার ডিভিডেন্ড ইল্ড। মানে আমি কতটা পাচ্ছি, আমার রিটার্ন কতটা হচ্ছে, আমি পাচ্ছি 10%। আমি যদি 1 টাকায় কিনে এখন যদি 10 টাকা পাই, তাহলে হচ্ছে আমার রিটার্ন হচ্ছে 10%। এটা হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইসের রেসপেক্টে আমার ডিভিডেন্ড ইল্ড। আমার ডিভিডেন্ড ইল্ড 10%-এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। আমি যদি কারেন্ট মার্কেট প্রাইসের থেকে কম দামে যদি আমি শেয়ারটা কিনে থাকি, তাহলে আমার ডিভিডেন্ড ইল্ড 10%-এরও বেশি হবে। যেমন আমি 1 টাকায় না কিনে আমি যখন শেয়ারটার দামটা কমেছিল, আমি হয়তো 90 পয়সা যখন হয়েছিল সেই সময় কিনেছি, তাহলে কিন্তু আমার ডিভিডেন্ড ইল্ড আরো বাড়বে। তাহলে হচ্ছে 0.9, আমি কিনেছি 0.9-এ, আর কোম্পানি দিল 10 পয়সা ডিভিডেন্ড, তাহলে এটা কিন্তু তখন 12%-এর কাছাকাছি হবে। 11%-এর কাছাকাছি হবে তখন। 11%-এর কাছাকাছি তখন কিন্তু আমার ডিভিডেন্ড ইল্ড হবে। তো ডিভিডেন্ড ইল্ড সবসময় আপনারা দেখবেন হোয়াট উই গেট, আমরা কত পার্সেন্ট ডিভিডেন্ড পাচ্ছি। ডিভিডেন্ড ইল্ড জেনারেলি গ্রোথ কোম্পানির ক্ষেত্রে
ডিভিডেন্ড ইল্ড বেশি হয় না, জেনারেলি ম্যাক্সিমাম হয়তো 1% হবে। গ্রোথ কোম্পানি মানে যে কোম্পানি খুব ভালো রেটে গ্রোথ করছে, ম্যাক্সিমাম 1% ডিভিডেন্ড ইল্ড আমরা পাবো। মানে আমরা যে টাকায় ইনভেস্ট করেছি 1 টাকা, সে 1% হয়তো আমরা ডিভিডেন্ড ইল্ড হিসেবে পাবো। ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু অন্য জিনিস। ডিভিডেন্ড পে আউট রেশিও হোয়াট কোম্পানি গিভস ইউ, মানে কোম্পানির রেসপেক্টে আমাদেরকে ভাবতে হবে। হোয়াট কোম্পানি গিভস ইউ ডিভিডেন্ড পে আউট। ডিভিডেন্ড পে আউট কি? ডিভিডেন্ড পে আউট হচ্ছে অ্যানুয়াল ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস, অর্থাৎ কোম্পানির আর্নিং পার শেয়ার যতটা, তার কতটা ডিভিডেন্ড হিসেবে দিচ্ছে। আর্নিং পার শেয়ার আর এখানে পার শেয়ারের ডিভিডেন্ড কতটা দিচ্ছে, সেইটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। মানে আমার কোম্পানি, আমি যেটা এক্সাম্পল নিয়েছিলাম কাপড়ের দোকানের যে কোম্পানিটা ছিল, সেইটা আমার ইপিএস জেনারেট করছিল 0.4 রুপিস, 0.4 রুপিস, অর্থাৎ আর্নিং পার শেয়ার ছিল 0.4। এবার আমি যদি 10 পয়সার ডিভিডেন্ড দিই অ্যানুয়ালি, তাহলে তখন কিন্তু 0.1 ডিভাইডেড বাই 0.4 ইন্টু 100%, মানে 1/4 ইন্টু 100%, তখন হবে 25% ডিভিডেন্ড ইল্ড। তখন কিন্তু এই 10%-এর সঙ্গে এটা কিন্তু ডিফারেন্ট। এই 10% হচ্ছে আমার কতটা পেলাম আমার রিটার্ন, আর এই 25% হচ্ছে কোম্পানির যে প্রফিট, সেই প্রফিটের কতটা শেয়ার আমাকে সে দিল। এইটা হবে ডিভিডেন্ড পে আউট রেশিও। হোয়াট কোম্পানি গিভস ইউ, কোম্পানির যদি 100 টাকা প্রফিট করে থাকে, তার মধ্যে 25 টাকা কিন্তু সে আমাকে প্রফিট শেয়ার হিসেবে দিল। তাহলে প্রফিটের বাদবাকি অংশ কোম্পানি কি কাজে লাগাবে? ফর গ্রোথ। এই যে 25% কোম্পানি আমাকে ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট হিসেবে দিল, ডিভিডেন্ড হিসেবে দিল, তাহলে যে বাকিটা পড়ে থাকলো, এই 75% অফ প্রফিট, 75% অফ প্রফিট, অর্থাৎ 75% অফ আমাদের ইপিএস 0.4, এইটা কিন্তু 75% অফ কোম্পানিজ প্রফিট কোম্পানি নিজের কাছে রেখে দিল ভবিষ্যতে এক্সপানশনের জন্য, বা হয়তো ডেট রিডাকশনের জন্য। কোম্পানির কাছে যেটা একটা হয়তো দোকান আছে, কোম্পানি ভবিষ্যতে 2-3টে দোকান করতে চাইছে, তার জন্য টাকা দরকার, তো কিছুটা এই প্রফিটের শেয়ার থেকে কোম্পানি পেয়ে গেল। সেটা যে এই প্রফিটের শেয়ারটা কোম্পানি ওই এক্সপানশনের কাজে লাগাতে পারে, অথবা কোম্পানির যে ডেট আছে, এখনকার যে ডেট লোন নিয়ে রেখেছে, সেইটা হয়তো কিছুটা শোধ করে দিল, তাহলে ইন্টারেস্ট কমে যাবে, সেটাতেও কিন্তু নেট প্রফিট বাড়বে। আমরা আগেই ডিসকাস করেছি ইবিট অর্থাৎ অপারেটিং প্রফিট, এইখান থেকে যদি আমি ইন্টারেস্ট এবং ট্যাক্স বাদ দিই, তাহলে নেট প্রফিট পাওয়া যাবে, অর্থাৎ প্যাট পাওয়া যাবে। তাহলে আমার যদি ইন্টারেস্টটা কমে যায়, তাহলে আমার নেট প্রফিট বাড়বে, এটা বাদ দিচ্ছি। ইন্টারেস্টটা যদি কম বাদ দিই, তাহলে নেট প্রফিটটা বাড়বে। ইবিট থেকে আমার বেশি বাদ যাবে না, আমার প্রফিট আফটার ট্যাক্সটা বাড়বে। তো কোম্পানি যে প্রফিটটা পেলো, সেটার কিছুটা ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পরে, 25% দিয়ে দেওয়ার পরে যে 75% প্রফিট পড়ে থাকলো, তার কিছুটা কোম্পানি এই ধার শোধ করে, ডেট শোধ করে, এই ইন্টারেস্টটাকে কমিয়ে নেট প্রফিটটাকে বাড়াতে পারে। নেট প্রফিট বাড়লে পরেই আমাদের এদিকে আরওইও বাড়বে, কোম্পানির রিটার্নও বেড়ে যাবে। তো এইটা করতে পারে, বা কোম্পানি কি করতে পারে, এই 75% প্রফিটের কিছুটা অংশ কোম্পানি নতুন দোকান তৈরি করতে লাগতে পারে, বিজনেসটাকে বাড়াতে লাগতে পারে। নতুন যখনই দোকান বাড়বে, তখন কিন্তু সেলস বাড়বে, তাহলে আমাদের আরওইও বাড়বে। আরওই আমরা দেখেছি যে নেট প্রফিট মার্জিন ইন্টু অ্যাসেট টার্ন ওভার রেশিও ইন্টু ফিনান্সিয়াল লেভারেজ। তাহলে আমার যদি ফার্স্টেই ডেট কমিয়ে দিই, তাহলে নেট প্রফিট মার্জিন বাড়বে, নেট প্রফিট বাড়ছে মানে নেট প্রফিট মার্জিন বাড়বে। আবার যদি কোম্পানি এক্সপ্যানশন করে,
কোম্পানি এক্সপ্যানশন করলে পরে সেলস বাড়বে, সেলস বাড়লে পরে অ্যাসেট টার্নওভার রেশিও বাড়তে পারে, তাহলে আরোই কোম্পানির বাড়বে। কিন্তু এদিকে ফিনান্সিয়াল লেভারেজ আবার কমে যাবে, কারণ অ্যাসেট বাই ইকুইটি, যত বেশি আমার ডেট থাকবে তত আমার ফিনান্সিয়াল লেভারেজ বাড়বে। তাহলে আমার যেহেতু ডেট কমে যাচ্ছে, ফিনান্সিয়াল লেভারেজ কমে যাচ্ছে, তাহলে এখানে আরোই কিন্তু সেইভাবে কম বেশি হয়ে একটা সার্টেন পয়েন্টে যাবে। কিন্তু আমার যেহেতু নতুন দোকান বাড়াবে, তাই সেলস বাড়বে, তাই এই টপ লাইন গ্রোথ বাড়বে। এখানে আমরা বলেছিলাম আগে টপ লাইন গ্রোথ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, কি কি আমরা দেখবো, আরওই, টপ লাইন, বটম লাইন। তাহলে আরওই বাড়ছে, আমার নেট প্রফিট যেহেতু বাড়ছে, ইন্টারেস্ট কমে যাওয়ার জন্য নেট প্রফিট বাড়ছে, তাই আরওই বাড়ছে। আমার নতুন এক্সপানশন করছি, নতুন দোকান বাড়াচ্ছি, তাই সেলস বাড়ছে, সেলস বাড়ার জন্য টপ লাইন বাড়ছে, বটম লাইনও বাড়বে, তাহলে গ্রোথ বাড়বে। এবং আরও এর ক্ষেত্রে অ্যাসেট টার্ন ওভার বাড়বে। কিন্তু এই ফিনান্সিয়াল লেভারেজ কমবে, ফিনান্সিয়াল লেভারেজ মানে ডেট কমে যাচ্ছে, ডেট কমে যাওয়ার জন্য ফিনান্সিয়াল লেভারেজ কমে যাবে। কিন্তু যেহেতু দুটো বাড়ছে, আলটিমেটলি আমরা দেখতে পাই আজ আরওই এক্সপ্যান্ড করে, আরওই বাড়ে, আরওই যদি এখানে 20% থাকে, তাহলে আমার যদি প্রফিট জেনারেট করতে থাকে, তাহলে কিন্তু আরওইও বাড়তে থাকবে। তো এইটা আমরা ডিভিডেন্ড মোটামুটি একটা জানলাম। ডিভিডেন্ড গ্রোথ কোম্পানির ডিভিডেন্ড জেনারেলি 1% ডিভিডেন্ড ইল্ড থাকে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও কিরকম রেঞ্জে থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও ওই ডিভিডেন্ড যখন রেজাল্টের সঙ্গে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, সেটা থেকে আমাদেরকে ক্যালকুলেট করে দিতে হবে। কেউ আপনাকে ডিভিডেন্ড পে আউট রেশিওর সরাসরি কোনো ভ্যালু বলে দেবে না কোম্পানির রেজাল্টে। ডিভিডেন্ড পে আউট রেশিওটা যখন কোনো গ্রোথ কোম্পানি হয়, গ্রোথ ফোকাসড কোম্পানি, মানে যে কোম্পানি খুব দ্রুত গ্রোথ করছে, জেনারেলি 30%-এর নিচে হয়, লেস দ্যান 30%। ডিভিডেন্ড পে আউট রেশিও কখনো কোম্পানি 30%-এর বেশি তার প্রফিটের শেয়ার দিয়ে দেয় না ইনভেস্টরদেরকে, কারণ তার কাছে রাখতে হয়। সে যত বেশি টাকা রাখবে, তার ভবিষ্যতে গ্রোথ করতে তত সহজ, ভালো হবে, সে তত বেশি এক্সপ্যান্ড করতে পারবে, সে ডেট রিডাকশন করতে পারবে। ডেট রিডাকশনের সঙ্গে কিন্তু গ্রোথের সম্পর্ক নেই। আমরা গ্রোথ যখন আমরা ভাববো, তখন কিন্তু এক্সপ্যানশনের কথা ভাববো, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা ভাববো, আরো নতুন নতুন জায়গায় কিভাবে বিজনেস বাড়াবে, কিভাবে ফ্যাক্টরি বাড়াবে, কিভাবে সব বাড়াবে, তো সেটা দেখবো। তো তার জন্য টাকা দরকার, তো যত বেশি কোম্পানি নিজের কাছে রাখবে, তত বেশি কোম্পানি ভালো। গ্রোথ কোম্পানি জেনারেলি বেশি ডিভিডেন্ড দিয়ে দেয় না। যদি আমাদের ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডারদের সঙ্গে ডিভিডেন্ড যত বেশি ও দিয়ে দেবে, তত তার কাছে টাকা কম থাকবে। সুতরাং তার গ্রোথের জন্য যে টাকা, সেটা তো সে পাবে না, তখন তাকে আবার সেই ডেট নিতে হবে, বা হয়তো শেয়ার ইস্যু করতে হবে, কিউআইপি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট করতে হবে। তো সেই কারণে গ্রোথ কোম্পানি জেনারেলি 30%-এর বেশি ডিভিডেন্ড পে আউট রেশিও হয় না। ব্যালেন্সড কোম্পানি হয়, কিছু কিছু গ্রোথও থাকে এবং ডিভিডেন্ডও শেয়ার করে, সেই কোম্পানি নিশ্চয়ই গ্রোথটা এই গ্রোথ কোম্পানির থেকে কম হবে। ব্যালেন্সড কিছু কোম্পানি থাকে, সেটা এই মোটামুটি 30% থেকে 60% ডিভিডেন্ড পে আউট রেশিও সে করে থাকে, মানে 30% থেকে 60% অফ ইপিএস সে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয় ইন্ডিভিজুয়াল ইনভেস্টরকে। কিছু কোম্পানি আছে শুধু ইনকাম ফোকাসড, মানে ম্যাচিওর্ড কোম্পানি কিছু, যেমন আমি আগের ভিডিওতে নেসলের ডিসকাস করেছিলাম। ইনকাম ফোকাসড, সেটা ইনকাম ফোকাসড ম্যাচিওর্ড কোম্পানি, যে কোম্পানি মার্কেট ক্যাপ অনেক বেড়ে গেছে এবং সেই কোম্পানির মোটামুটি স্যাচুরেশন চলে এসছে, যা মার্কেট দখল করা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে, আর নতুন করে এসে এক্সপানশনে যাচ্ছে না, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে না। তো এরকম কোম্পানির ক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ড কিন্তু হাই ডিভিডেন্ড ইল্ড হয়, মানে এটা 60 থেকে 80% সে প্রফিটের 60 থেকে 80% সে ডিভিডেন্ড আকারে দিয়ে দেয়। কারণ তার তো গ্রোথ করার কোনো থাকে না, ইন্টেনশন থাকে না। তো গ্রোথ যদি তার না করতে হয়, তাহলে তো তার অত টাকারও দরকার নেই, সে তখন প্রফিট গুলো তার শেয়ার হোল্ডারদের সঙ্গে শেয়ার করে দেয়। আর ডিভিডেন্ড ইল্ড মানে
একটা ইন্ডিকেটর যে কোন কোম্পানিকে আমরা অ্যাভয়েড করব। যে কোম্পানি 100%-এর বেশি ডিভিডেন্ড দেবে বা 80-র বেশি ডিভিডেন্ড দেবে, সেই কোম্পানি কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। সেটা ডেঞ্জার, সেটা সেই কোম্পানির দিকে আমাদের যাওয়ার কথা নয়। সেই কোম্পানিকে আমরা সবসময় অ্যাভয়েড করব, কারণ এত পার্সেন্ট ডিভিডেন্ড জেনারেলি কোনো কোম্পানি দেয় না। কোনো কোম্পানির নিজস্ব অপারেশনাল এক্সপেন্সেসের জন্যে সে কিছুটা প্রফিট শেয়ার সে রেখেই দেয়। সে যতটাই ম্যাচিওর কোম্পানি হোক সেটা সে রেখে দেয়। যদি মোর দ্যান 100% বা মোর দ্যান 80%ও যদি ডিভিডেন্ড পে আউট রেশি হয়, সেই কোম্পানির থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। জেনারেলি হাই ডিভিডেন্ড স্টক থেকে আমরা দূরে থাকাই ভালো, কারণ তাহলে আমাদের ক্যাপিটাল গেইন বেশি হবে না, আমরা রিটার্ন বেশি পাবো না। আমরা যদি এই ইনকাম ফোকাসড কোম্পানিতে ইনভেস্ট করে থাকি, 60-80% আমরা ডিভিডেন্ড পে আউট হিসেবে পাবো, কিন্তু আমাদের ডিভিডেন্ড ইল্ড হবে হয়তো দেখবেন 4% অর 5%। মানে আমরা টাকা রেখে 4-5% রিটার্ন পাবো। তাতে কি হবে? তাতে আমাদের এফডি ইন্টারেস্ট রেটই তো 8%, 7%। তো এফডির থেকেও আমরা কম রিটার্ন জেনারেট করবো। ডিভিডেন্ড ইল্ড হয়তো 4-5% হবে, এত ডিভিডেন্ড পে আউট হওয়া সত্ত্বেও। তো সুতরাং আমাদের কোনো লাভ নেই, মানে বেশি ডিভিডেন্ড ফোকাস কোম্পানিতে আমাদের না যাওয়া উচিত। আমাদের যাওয়া উচিত গ্রোথ কোম্পানি, যেখানে কম ডিভিডেন্ড হবে আর বেশি গ্রোথ, বেশি টপ লাইন আর বেশি বটম লাইন গ্রোথ ওরা কোম্পানি আমাদেরকে দেখতে হবে। এবং সেই সঙ্গে দেখতে হবে যে কোম্পানি কিছুটা মিনিমাম যেন ডিভিডেন্টও দেয়। মানে এই যে লেস দ্যান 30%, এইটুকু ডিভিডেন্ড দেওয়াও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো কোম্পানি যদি একদমই ডিভিডেন্ড দেয় না, যদি 0% ডিভিডেন্ড সে দিচ্ছে, মানে ডিভিডেন্ড দিচ্ছেই না, বছরের পর বছর কোনো ডিভিডেন্ডই দিচ্ছে না, তাহলে কিন্তু সেই কোম্পানির থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। সেই কোম্পানির হয়তো সে প্রফিট পেপারে শো করাচ্ছে, কিন্তু আদৌ তার কাছে কোনো প্রফিট আসছে না। প্রফিট আসলে তবেই না সে ডিভিডেন্ড দেবে। সে ডিভিডেন্ড দিচ্ছে মানে তার কাছে প্রফিট আসছে। সুতরাং ডিভিডেন্ড ইজ এ ইন্ডিকেটর অফ কোম্পানির ওভারঅল ওভারঅল প্রসেস, যে কোম্পানি সব ঠিক আছে। এটা একটা ইন্ডিকেটর, মানে আমাদের নাড়ি দেখে যেরকম আমরা বুঝে যাই যে কিরকম চলছে আমাদের শরীর, ডিভিডেন্ড এবং আরওই এই দুটো প্যারামিটার কিন্তু আমাদেরকে দেখতে হয় যে কোম্পানি সব ঠিক চলছে কিনা। কোম্পানি যদি 0% ডিভিডেন্ড বছরের পর বছর ধরে যদি কোনো ডিভিডেন্ডই না দেয়, তাহলে জানতে হবে কোম্পানি নিশ্চয়ই কিছু করছে। সেটা ভালো করে আমাদেরকে তখন অ্যানালিসিস করে দেখতে হবে যে কোম্পানির বছর পর বছর ধরে কেন ডিভিডেন্ড দিতে পারছে না। তাহলে কি কোম্পানির হাতে কোনো ক্যাশ থাকছে না, কোম্পানির হাতে কোনো প্রফিট থাকছে না, সেটা কিন্তু দেখে নিতে হবে। আর কোম্পানি এক্সেসিভলি যদি গ্রোথ করতে থাকে, সেটাও কিন্তু দেখতে হবে যে এক্সেসিভলি গ্রোথ হচ্ছে তো। সেটা আর একটা প্যারামিটার আছে, সেইখান থেকে আমরা আরো ভালো বুঝতে পারবো যে কোম্পানির মধ্যে কিছু গন্ডগোল চলছে কিনা। মানে ডিভিডেন্ড ইল্ড যে 0% দিচ্ছে তার কারণ কি, সেটা দেখে নিতে হবে। যদি দেখি যে সেই কারণে মানে কিছু গন্ডগোল আছে বলে কোম্পানি 0% ডিভিডেন্ড দিচ্ছে, মানে কোনো ডিভিডেন্ডই দিচ্ছে না, তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। কোম্পানির ক্যাশ ফ্লোটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো করে দেখতে হবে। কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা কোম্পানির রেজাল্ট থেকেই পেয়ে যাই। কোম্পানি যখন বিএসসি বা এনএসসি সাইটে রেজাল্ট পোস্ট করে, কোম্পানি সঙ্গে সঙ্গে ক্যাশ ফ্লো স্টেটমেন্টও পোস্ট করে থাকে। সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যদি দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোম্পানি কেন 0% ডিভিডেন্ড দিচ্ছে বা কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে না। কোম্পানি যদি প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করে থাকে, তাহলে 0% ডিভিডেন্ড ইজ জাস্টিফাইড। বাট যদি ইনভেস্টমেন্ট না হয়, অথচ কোম্পানি প্রফিট জেনারেট করে যাচ্ছে, আর সেই প্রফিটটা কোম্পানি তার রিজার্ভে শো করাচ্ছে যে কোম্পানির রিজার্ভে প্রফিট বেড়ে যাচ্ছে, দিনকে দিন বছর পর বছর বেড়ে যাচ্ছে, অথচ সে কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, 0% ডিভিডেন্ড, তাহলে কিন্তু সেই কোম্পানির থেকে অবশ্যই দূরে থাকতে হবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে আমরা দেখবো, সেটা দেখবো আমরা পরের ভিডিওতে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।